হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম তোমাদের সকলকে ফিজিক্স দাদার অনলাইন প্ল্যাটফর্মে। আজ আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের রেডক্স চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস নিয়ে আসতে চলেছি। তো তোমাদেরকে সকলকেই বলবো, এই সেকেন্ড ক্লাস দেখার আগে তোমরা প্রত্যেককে ফার্স্ট ক্লাসটা দেখে এসো, না হলে বুঝতে একটু অসুবিধা হবে। তো চলো আমরা সেকেন্ড ক্লাস শুরু করি। তো দেখো, আমাদের সেকেন্ড ক্লাস যেটা আমরা টার্গেট করেছিলাম, যে লাস্ট ক্লাস আমরা ফার্স্ট ক্লাসে লাস্ট শিখে এসেছিলাম কিছু মলিকিউলের মধ্যে কিছু মৌলের জারণ সংখ্যা নির্ণয় করেছিলাম। তো সেই ক্লাস যদি করা হয়ে থাকে তাহলে আজকের ক্লাসের আমাদের এই কয়েকটা মলিকিউলের মধ্যে যে রেড সাইন দেওয়া আছে সেই রেড সাইন দেওয়া অ্যাটমগুলো বা মৌলের জারণ সংখ্যা আমরা নির্ণয় করা একটু প্র্যাকটিস করি, কারণ আমরা আগের দিনে এগুলো শিখে এসেছি যে কিভাবে কোনো একটা মলিকিউলের মধ্যে কোনো একটা যৌগের মধ্যে কোনো মৌলের জারণ সংখ্যা কি করে নির্ণয় করতে হয়। তো দেখো, আমরা এখানে কয়েকটা মলিকুল লিখে দিয়েছি, যেমন O2F2, H2S2O7, এদিকে আছে ডান দিকে আছে XCO2F3 হোল ব্র্যাকেট মাইনাস, এদিকে আছে CaOClCl যেটাকে বলা হয় ব্লিচিং পাউডার, এদিকে আছে NH2OH, আর এদিকে আছে NH4NO3। তো আমরা এক এক করে সেগুলো সমাধান করার চেষ্টা করি। এইগুলো বুঝতে তখনই পারবে যদি তোমরা ফার্স্ট ক্লাসটা করে এসে থাকো, তাহলে এটা বুঝতে খুব সুবিধা হবে। তো দেখো, O2F2 এই কম্পাউন্ডটাতে আমরা এই রেড সাইন দেওয়া আছে অক্সিজেন অ্যাটমটার ওপর। তাহলে অক্সিজেন অ্যাটমটার জারণ সংখ্যা বের করতে গেলে আমাকে জেনে রাখতে হবে যে ফ্লোরিনটার জারণ সংখ্যা কত হয়। আমরা কিন্তু আগের ক্লাসে এই কয়েকটা এলিমেন্টের জারণ সংখ্যা ফিক্সড সেগুলো বলে দিয়েছিলাম, যেমন ফ্লোরিনের ক্ষেত্রে কত হয়, -1 হয়। তাহলে এই অক্সিজেনের জারণ সংখ্যা যদি আমি এটা এক্স ধরি, তাহলে কি লিখবো স্যার? টু টু এক্স সরি 2x প্লাস 2 ইন্টু -1 কত হবে? 0। 0 কেন হলো? কারণ ওভারঅল মলিকুলটা, যেটা পিওর স্টেট, যেটা নিউট্রাল স্টেট, যেটা বিশুদ্ধ স্টেট, সেটা কত হয়? 0 হয়। তাহলে এখানে এক্স কত হবে? এক্স হবে, এইদিকে গেল 2, এটা হয়ে গেল +1। অর্থাৎ এখানে অক্সিজেনটার জারণ সংখ্যা কত হলো? +1। এবার এই যে কম্পাউন্ড আছে H2S2O7, এই কম্পাউন্ডটাতে সালফারের জারণ সংখ্যা বের করতে হবে। আমরা প্রত্যেকেই জানি হাইড্রোজেন কম্পাউন্ডটা, হাইড্রোজেন অ্যাটমটা জারণ সংখ্যা কত হয়? +1 হয়। তাহলে এখানে আমরা লিখবো 2 ইন্টু +1 প্লাস এক্স, কারণ সালফারটা আমি ধরে নিচ্ছি এক্স। যেহেতু এখানে সালফার আছে কটা? দুটো, তাই 2x প্লাস অক্সিজেন কত হয়? অক্সিজেন নর্মাল অক্সাইড থাকলে হয় -2, 7 ইন্টু -2, তাহলে হবে সমান কত? 0। তাহলে এখানে এক্স কত হবে? আমরা এখানে বের করবো 2x সমান, সাধারণ সমাধান করব, কত হবে? 7 দুগুণে 14, ডান দিকে গেল +14, আর এটা 12, তার মানে হচ্ছে 12/2 অর্থাৎ 12। তাহলে এক্স হবে স্যার কত? এক্স হবে +6। অর্থাৎ এই H2S2O7 কম্পাউন্ডে সালফারের জারণ সংখ্যা কত? +6। বেশ, এবার ডান দিকে চলে যাবো আমরা, কত? XO2 XCO2F3 হোল ব্র্যাকেট মাইনাস। এখন এই যে মাইনাসটা বোঝা যাচ্ছে না, আমি পাওয়ার লিখে দিলাম। এই মাইনাসটা কিন্তু ফ্লোরিনের মাইনাস না, এই মাইনাসটা হচ্ছে ওভারঅল মলিকিউলটার মাইনাস। তাহলে এখন এই জেননটা যদি আমি এক্স ধরি, তাহলে কি লিখবো? যে এক্স প্লাস 2 ইন্টু -2, কারণ দুটো অক্সিজেন আছে, প্রত্যেকটা অক্সিজেন -2 করে, এবং তিনটে ফ্লোরিন, তাদের প্রত্যেককে -1 করে, এবং সমান কত লিখবো? সমান লিখবো 0 নয়, সমান লিখবো -1, কারণ ওভারঅল চার্জ কত? -1। তাহলে এখানে আমরা এক্স কত বের করবো? এক্স সমান, এটা -4, এদিকে -3, ওইদিকে তার +7, এদিকে গেল -3, মানে +7, 4, আর এদিকে -1, অর্থাৎ এটা হচ্ছে +6। তাহলে এখানে জেননের জারণ সংখ্যা +6। এখন এই কম্পাউন্ডটা কি আছে? ব্লিচিং পাউডার, অর্থাৎ CaOClCl। আমরা সকলেই জানি, আমরা আগের দিনে বলেছিলাম যে ক্যালসিয়াম হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 2 নম্বর গ্রুপের এলিমেন্ট। অর্থাৎ 2 নম্বর গ্রুপের এলিমেন্ট মানে হচ্ছে অ্যালকালি আর্থ মেটাল। আর অ্যালকালি আর্থ মেটালের জারণ সংখ্যা সবসময় +2 ধরেছিলাম। তাহলে ক্যালসিয়াম যদি +2 হয়, তাহলে এখানে বাকিটা থাকবে -1। বাকিটা থাকবে -1, তখন এখানে এই যে একটা সিএল, আমরা এটা দুভাবে বের করতে পারি। একটা সিএল কে ধরে নিলাম -1, তাহলে এই +2টাকে প্রশমিত করতে গেলে বাকি ও সিএলটা হবে -1, অর্থাৎ ও সিএলটা -1। এই -1টা হচ্ছে ওভারঅল, এই ওভারঅল ও সিএলটার। তাহলে এখানে অক্সিজেন যদি এক্স হয়, তাহলে লিখবো এক্স প্লাস -1 ইজিক্যাল টু -1। তাহলে এটা কত হবে? আমরা সরি, এটা এটা তো সিএল এর বের করতে হবে, সরি এটা সিএল এর বের করতে বলেছি, এটা আমরা এটাকে ভুল লিখলাম। আমাদেরকে এটা এক্সট্রা সিএল এর বের করতে বলেছি। তাহলে কত লিখবো? এটা
কি লিখবো যে এইটা হচ্ছে আমাদের এক্স, তাহলে অক্সিজেন হচ্ছে -2 প্লাস এক্স ইজিক্যাল টু -1, তাহলে এক্স হবে কত, এক্স হবে +1, অর্থাৎ ক্লোরিন, এইখানে ক্লোরিন শুধু ক্লোরিনটা হচ্ছে -1, আর যেটা ও সিএল অর্থাৎ হাইপোক্লোরাইডের ক্ষেত্রে ওই সিএলটা হচ্ছে +1, অর্থাৎ এই সিএলটা হচ্ছে কত, +1। এটা আমরা নর্মালি সাধারণ করে করতে পারতাম, যেমন আমি যদি এইভাবে করি যে ক্যালসিয়াম হচ্ছে +2, অক্সিজেন হচ্ছে -2, আর এই সিএলটা হচ্ছে এক্স, আর ওই সিএল হচ্ছে -1, তাহলে এইভাবে করলে কত হতো, এইভাবে করলে হতো আমার 0, তাহলে এখানে এক্স কত বেরোতো, এক্স হতো আমার এখানে +1, এইভাবে করলে হতো। এবার আছে আমাদের কি NH2OH। এই NH2OH কম্পাউন্ড আমরা এটা দুভাবে করতে পারি, নর্মাল প্রত্যেকটা অ্যাটমের জারণ সংখ্যা বসাতে পারি, অথবা আমরা OH এর জারণ সংখ্যা কত বলেছিলাম -1 সেটা করে করতে পারি। যদি আমরা নর্মালি করি, যেমন এই N এর মাথায় যদি আমরা x ধরি, তাহলে কি লিখবো, এখানে x প্লাস 2 ইন্টু +1 প্লাস অক্সিজেনের জন্য কত হবে -2, আর এখানে হাইড্রোজেনের জন্য কত হবে +1 সমান 0। তাহলে এখানে কত হবে এক্সট্রা, এক্স হবে এদিকে +2 -2 কেটে গেল, অর্থাৎ -1, অর্থাৎ NH2OH কম্পাউন্ডে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। এবার চলে আসবো আমরা কোনটাতে, NH4NO3। এই কম্পাউন্ডটাতে বুঝতে পারছি যে এখানে NH4NO3টা বা এইভাবে আমরা করতে পারি NH4 প্লাস আর NO3 মাইনাস, এইভাবে করতে পারি। এখানে দেখো দুটো, একটা এই নাইট্রোজেনের করতে বলেছে আর এখানে এই নাইট্রোজেনের করতে বলেছে, অর্থাৎ এইটা টোটালটার চার্জ যদি +1 হয়, তাহলে আমরা এইভাবে করতে পারি, নাইট্রোজেন হচ্ছে x প্লাস 4 ইন্টু +1 ইজিক্যাল টু +1, কারণ এই চার্জটা এই পাওয়ারের চার্জটা। তাহলে এখন x কত হবে, x হবে 1 - 4 সমান -3, অর্থাৎ যেটা NH4 প্লাস এর n সেটা হচ্ছে -3, আর NO3 এর ক্ষেত্রে কত হবে, NO3 কত হবে, এখানে n হচ্ছে x, তাহলে লিখবো কেটে এটা মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে n, যেটা হচ্ছে x প্লাস 3 ইন্টু -2 ইজিক্যাল টু -1, তাহলে কত হচ্ছে x সমান, x হচ্ছে এখানে +5। সম্ভবত এটা আমার দেখা যাচ্ছে না, আমি জানি না, এটা দেখা যাচ্ছে, হ্যাঁ বডি, ঠিক আছে, বডি আড়াল হচ্ছে, বেশ ওকে। তাহলে এটা হচ্ছে হ্যাঁ +5। তাহলে এখানে এই NH4NO3 তে n হচ্ছে, যেটা NH4 এর n সেটা হচ্ছে -3, আর যেটা NO3 এর n সেটা হচ্ছে +5। এইভাবে আমরা কয়েকটা কম্পাউন্ডের মধ্যে কয়েকটা মৌলের জারণ সংখ্যা বের করলাম। এটা ছিল আমাদের আগের দিনের কিছু রুল শিখিয়ে দিয়েছিলাম এবং সেটার জন্য কিছু প্র্যাকটিস করে নিলাম। এবার আমরা চলে যাব এর পরের টপিক, সেটা হচ্ছে আমাদের কি, জারণ সংখ্যার ভিত্তিতে জারণ বিজারণের ব্যাখ্যা। জারণ সংখ্যা জিনিসটা কি, এখন আমরা জারণ সংখ্যার আগের দিন বলেছিলাম যে জারণ অবস্থাকে আমরা যে সংখ্যা দ্বারা বোঝাবো, যেমন সোডিয়ামের জারণ অবস্থা ছিল +1, ওই ওই Na+ এর জারণ অবস্থাটাকে আমরা +1 দ্বারা বোঝাচ্ছিলাম। ঠিক একইভাবে ক্লোরিনের -1 কে আমরা, মানে Cl- কে -1 দ্বারা বোঝাচ্ছিলাম। তাহলে ওই জারণ অবস্থা বা জারণ স্তরকে যে সংখ্যা দ্বারা বোঝাচ্ছিলাম, সেই সংখ্যা হচ্ছে ওইটার জারণ সংখ্যা। এখন ওই জারণ সংখ্যা জেনে কিভাবে জারণ সংখ্যার সাহায্যে আমি কোনো একটা রিঅ্যাকশনের জারণ বিজারণ ব্যাখ্যা করতে পারবো। তো এই জারণ বিজারণ ব্যাখ্যা করার জন্য আমাকে প্রথমে কি লাগবে, একটা স্কেল লাগবে। স্কেলটা কিরকম স্কেল স্যার, যেমন এটা আমরা পড়েছি যে পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার। দেখুন এই যে স্কেল, এই 0 হচ্ছে মাঝামাঝি স্টেট, এখন ডান দিকে +1 +2 +3 বাড়ছে, বাঁ দিকে -1 -2 -4 এভাবে বাড়ছে। এখন আমরা সবাই জানি যত লেফট সাইড যাচ্ছে তত মানটা কি কমতে থাকছে, যত রাইট সাইড যাচ্ছে মানটা কি, মানটা বাড়তে থাকছে। এখন এইটা সবগুলোই যদি জারণ সংখ্যা হয়, আমরা জানি জারণ সংখ্যা শুধুমাত্র পজিটিভ হবে তাই নয়, পজিটিভ হতে পারে, 0 হতে পারে, নেগেটিভ হতে পারে, সবই হতে পারে। তাহলে জারণ সংখ্যা কমা মানে কি, নেগেটিভের দিকে যাওয়া, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাওয়া। জারণ সংখ্যা বাড়া মানে কি, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাওয়া। অর্থাৎ জারণ সংখ্যা ইনক্রিজ করছে মানে বাড়ছে, জারণ সংখ্যা ডিক্রিজ করছে মানে কমছে। এখন আমাকে জানতে হবে জারণ সংখ্যা ইনক্রিজ করলে কি হয়, জারণ সংখ্যা ডিক্রিজ করলে কি হয়। আমরা এখানে লিখবো, এই যে লেফট টু রাইট, যদি এদিকে আমি এদিকে লিখি, এটা কি হচ্ছে স্যার, অক্সিডেশন অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। জারণ সংখ্যা কি হচ্ছে, ইনক্রিজ করছে। জারণ সংখ্যা যদি ইনক্রিজ করে তাকে বলা হয় কি, অক্সিডেশন। কি বলা হয়, অক্সিডেশন। অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে তার জারণ ঘটছে বা অক্সিডেশন ঘটছে। ঠিক একইভাবে জারণ সংখ্যা যদি বাঁ দিকে চেঞ্জ হয়, অর্থাৎ বেশি থেকে কমের দিকে যায়, হতে পারে সেটা 1 থেকে 0 হলো, হতে পারে সেটা 0 থেকে -1 হলো, হতে পারে 1 থেকে -1 হলো। যে কোনো পরিবর্তন যদি নেগেটিভের দিকে যায় বা কমের দিকে যায়, তাহলে সেটাকে বলা হয় অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করছে। তাহলে কি লিখবো এখানে, অক্সিডেশন নাম্বার
ডিক্রিজ করছি, তাহলে কি হবে, এটা হবে রিডাকশন। কি হবে, রিডাকশন। রিডাকশন তার মানে কি বুঝলাম, যে অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায় তাহলে হবে জারণ, অক্সিডেশন নাম্বার যদি হ্রাস পায় তাহলে হবে বিজারণ। তাহলে আমরা কিছু কিছু রিয়াকশন দিই, তাহলে বুঝতে পারবো যে রিয়াকশনের মধ্যে এটা জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা পরের স্লাইডে গিয়ে একটা রিয়াকশন লিখি। এই রিয়াকশন লেখার আগে আমরা এখানে লিখি আগে যে এটা জারণ এটা বিজারণ। আমরা লিখবো অক্সিডেশন, অক্সিডেশন, আর এদিকে লিখবো রিডাকশন। তাহলে আমি প্রথমে একটা রিয়াকশন লিখি, সেই রিয়াকশনটা দেখবো জারণ সংখ্যার কি পরিবর্তন, তাহলে বুঝতে পারবো সেটা কি জারণ সংখ্যার পরিবর্তন দ্বারা জারণ ঘটছে না বিজারণ ঘটছে। যেমন আমি একটা সিম্পল রিয়াকশন লিখলাম, Fe+2 থেকে পরিবর্তন হলো Fe3+, Fe+3। তাহলে এখানে আমরা ইলেকট্রন ছাড়ছে না বর্জন করছে সেসব কনসেপ্ট আমরা বর্জন করে আমরা শুধু দেখবো জারণ সংখ্যার কি পরিবর্তন। এখানে দেখতে পাচ্ছি জারণ সংখ্যা +2 থেকে +3। আমরা আগের স্লাইডে গেলে বুঝতে পারবো যে জারণ সংখ্যা +2 মানে হচ্ছে এই যে +2, সেখান থেকে যাচ্ছে +3 মানে লেফট টু রাইট যাচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। আর বৃদ্ধি পাওয়া মানে কি স্যার অক্সিডেশন। তাহলে এই রিয়াকশনটা কি হবে, এই রিয়াকশনটা আমরা লিখবো অক্সিডেশনের ঘরে লিখবো। কোথায় লিখবো, অক্সিডেশনের ঘরে, অর্থাৎ এটাকে আমরা চলে যাবো কোথায় নিয়ে যাবো, অক্সিডেশনের ঘরে নিয়ে যাবো। ঠিক আছে, এরপরে আমরা অন্য একটা রিয়াকশন লিখবো। সেই রিয়াকশনটা কি, আমরা যদি এখানে লিখি, যেমন রিয়াকশন লিখি যে আয়োডিন প্লাস ইলেকট্রন বা এটা ইলেকট্রনটা আমরা দেবো না, কারণ আমরা জারণ সংখ্যার পরিবর্তন দ্বারা করবো। আয়োডিন থেকে I- যদি করি, আয়োডিন থেকে I- বা I2 থেকে 2I-, তাহলে এইখানে কি ইলেকট্রন গ্রহণ বর্জন আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন সিম্পল দেখতে পাচ্ছি যে জারণ সংখ্যার কি পরিবর্তন। আমরা জানি যে I2 হচ্ছে একটা পিওর স্টেট, তাহলে I2 এর এখানে জারণ সংখ্যা কত, 0। আমরা জেনে এসেছি আগের দিন ক্লাসে যে I2 জারণ সংখ্যা কত হবে, 0, মানে এখানে আয়োডিনের জারণ সংখ্যা 0। তাহলে 0 থেকে হচ্ছে -1। এখন 0 থেকে -1 মানে পরিবর্তনটা কি, আমরা একটু আগের স্লাইডে দেখে নিই যে 0 থেকে ছিল -1 মানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ বাঁ দিকে যাচ্ছে মানে কমছে, আর কমে যাওয়া মানে কি স্যার রিডাকশন। তাহলে কি লিখবো, রিডাকশন হচ্ছে, তাহলে কি লিখবো, এইটা হচ্ছে রিডাকশনের ঘরে যাবে, অর্থাৎ এটাকে আমরা কোথায় নিয়ে যাবো, রিডাকশনে নিয়ে যাবো। এখানে নিয়ে চলে গেল, বোঝা গেছে, বেশ। এবার আমি আরো একটা রিয়াকশন দেবো। কি রিয়াকশন দেবো, আর একটা রিয়াকশন যেমন দিই, যেমন এখানে লিখতে পারি আমরা MnO4 মাইনাস, সেখান থেকে হয়ে গেল Mn+2। তোমরা হয়তো ভাববে যে -1 থেকে +2, তা না। এখানে ম্যাঙ্গানিজটা +2 উৎপন্ন হয়েছে, ম্যাঙ্গানিজটা ছিল কত, ম্যাঙ্গানিজটা ছিল সেটা বার করতে হবে, কারণ এটা এই মাইনাসটা হচ্ছে পুরো MnO4 মাইনাস, পুরোটার মাইনাস। তাহলে এখানে ম্যাঙ্গানিজটা আছে +7 স্টেটে। কি করে স্যার, অক্সিজেন হচ্ছে 4টে আছে, -2 করে 4 দুগুণে 8। তাহলে এখানে আমরা এইভাবে করতে পারি যে x + 4 × -2 হচ্ছে -1। তাহলে x কত হচ্ছে, x হচ্ছে +7। তাহলে এইভাবে আমরা এই ম্যাঙ্গানিজ হচ্ছে +7, তাহলে আমি এটা মুছে দিই, কারণ এটা আমরা আগের দিন করে চলে এসেছি, এখানে প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে +7, তাহলে +7 থেকে +2 মানে হচ্ছে জারণ সংখ্যা কি হচ্ছে স্যার, +7 থেকে +2 মানে ছিল এই জায়গাতে, সেখান থেকে আসছে +2তে, মানে জারণ সংখ্যা কমছে, আর কমে যাওয়া মানে কি স্যার বিজারণ, অর্থাৎ রিডাকশন। তাহলে আমরা এটা কোথায় নিয়ে যাব, এটাকে আমরা নিয়ে যাব কোথায়, রিডাকশনে নিয়ে যাব। কোথায়, রিডাকশনে নিয়ে যাব, রিডাকশন, অর্থাৎ এখানে নিয়ে যাব। বোঝা গেছে। ঠিক একইভাবে আমি আরো একটা রিয়াকশন করি, তাহলে বুঝতে পারবো যেটা কি রিডাকশন অক্সিডেশন। যেমন রিয়াকশন আমার মনে হচ্ছে এখানে যদি আমরা লিখি সিম্পল রিয়াকশন, হ্যাঁ এইভাবে যদি করা হয় যে H2O2 এখান থেকে উৎপন্ন হলো O2, এখান থেকে উৎপন্ন হলো O2 প্লাস 2H+। আমি ইলেকট্রনগুলো মেনশন করছি না। এখন এইখানে বুঝতে পারছি যে অক্সিজেনটা ছিল কত, এটা কিন্তু পারঅক্সাইড, এইটা পারঅক্সাইড মানে এখানে অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে -1, আর এখানে অক্সিজেন O2 একটা মলিকুল, সেখানে জারণ সংখ্যা স্যার কত, 0। তাহলে -1 থেকে 0 দেখে মনে হচ্ছে কি কমা, তা না, -1 মনে হচ্ছে 0-র বাঁ দিকে আছে, অর্থাৎ আমরা স্কেলটা দেখলে বুঝতে পারবো যে -1টা ছিল স্যার এই জায়গাতে, সেখান থেকে পরিবর্তন হয়ে ডান দিকে গেল, আর ডান দিকে যাওয়া মানে অক্সিজেন নাম্বার বৃদ্ধি পাওয়া, আর বৃদ্ধি পাওয়া মানে স্যার অক্সিডেশন। তাহলে স্যার এই রিয়াকশনটা কোথায় যাবে স্যার, এই রিয়াকশন যাবে আমাদের কোথায়, অক্সিডেশনে। অর্থাৎ এইভাবে আমরা
কোন রিয়াকশনের মধ্যে ইলেকট্রন বর্জন করছে না গ্রহণ করছে না এইসব কনসেপ্ট না জেনেও আমি শুধুমাত্র জারণ সংখ্যা বিবেচনা করে, জারণ সংখ্যার পরিবর্তন বিবেচনা করে আমি রিয়াকশনটা জারণ না বিজারণ বলতে পারবো। অর্থাৎ এইভাবে আমরা জারণ সংখ্যার পরিবর্তনের সাহায্যে রিয়াকশনটা অক্সিডেশন না রিডাকশন বুঝতে পারবো। তাহলে আমাদের কি ইম্পর্টেন্ট জানতে হবে, জারণ সংখ্যার পরিবর্তন যদি বৃদ্ধি পায় অর্থাৎ পজিটিভ হয়, বৃদ্ধি পায়, তাহলে কি হবে, সেটা অক্সিডেশন হবে। আর জারণ সংখ্যার পরিবর্তন যদি কম হয় বা কমে যায় বা ডিক্রিজ করে, সেটা কি হবে স্যার, রিডাকশন হবে। অর্থাৎ এইভাবে আমরা কোন একটা রিয়াকশনের জারণ সংখ্যার পরিবর্তন দ্বারা রিডাকশন হচ্ছে না অক্সিডেশন হচ্ছে সেটা বুঝতে পারবো। তাহলে আমরা আগের দিন শিখে এসেছিলাম, আগের ক্লাসে পড়ে এসেছিলাম যে জারণ সংখ্যার পরিবর্তন না জেনে শুধু ইলেকট্রন বর্জন করলে জারণ হয়। আজ শিখলাম জারণ সংখ্যার পরিবর্তন পজিটিভ হলে বা বৃদ্ধি পাওয়া মানে জারণ হয়। আগের দিন শিখে এসেছিলাম ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ হয়। আজ শিখলাম জারণ সংখ্যার পরিবর্তন যদি কমে যায় তাহলে বিজারণ হয়। এবং সেখান থেকে শিখে এসেছিলাম কোনটা জারক কোনটা বিজারক। তাহলে আজকে আমরা যদি জানতে পেরে যাই জারণ সংখ্যার পরিবর্তন দ্বারা কোনটা জারণ কোনটা বিজারণ, তাহলে আমরা এখান থেকে জারণ সংখ্যার পরিবর্তন দ্বারা বলতে পারবো কোনটা জারক আর কোনটা বিজারক। তাহলে এখন আমরা একটা রিয়াকশন দিই, সেই রিয়াকশনটা দেখে বলতে হবে যে এই রিয়াকশনটার কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে এবং কে জারক আর কে বিজারক। এখন আমরা স্কেল দিয়ে দিয়েছি, আমরা এক কাজ করব, প্রত্যেককে এই মলিকুলের মধ্যে পরিবর্তনশীল জারণ সংখ্যাগুলো আমরা লিখে ফেলবো, চটপট লিখে ফেলি। তাহলে কি হবে স্যার, এখানে যেমন নাইট্রিক অ্যাসিডে, এই নাইট্রিক অ্যাসিডে এন এর জারণ সংখ্যা কত হবে স্যার, দেখো এটা আমরা কিভাবে বের করবো, এর মাথায় যদি আমরা এক্স লিখে কি লিখবো, তাহলে হাইড্রোজেন হচ্ছে +1 +x +3 ইন্টু -2 ইজিক্যাল টু স্যার 0। তার মানে এক্স এখানে হবে স্যার +5, কত হচ্ছে -6, হ্যাঁ এটা হবে স্যার কত +5। তার মানে এখানে নাইট্রোজেনটা আছে কত স্যার +5 এ। ঠিক একইভাবে এখানে সালফারটা কত স্যার, H2O তে যদি অক্সিজেন -2 হয়, H2 এসে সালফারটা এটা হবে -2, -2। আর নাইট্রোজেন অক্সাইড এখানে কি আছে স্যার, অক্সিজেনটা -2 হলে নাইট্রোজেন হবে +2। এখানে সালফারটা 0 স্টেটে আছে। তাহলে এই যে পরিবর্তনটা, এই যে নাইট্রোজেন এখানে আমরা x এর পরিবর্তে কি লিখবো, এখানে 5 লিখে দিই, +5। তাহলে এই নাইট্রোজেনটা +5 থেকে কত হচ্ছে, +2 হচ্ছে, এখানে +5 থেকে +2 হচ্ছে। আর এই সালফারটা -2 থেকে 0 হচ্ছে। তার মানে আমরা বলবো যে +5 থেকে +2, মানে স্কেল দেখলে বুঝতে পারো +5 কোনটা, +5 হচ্ছে এইটা, সেখান থেকে আসছে +2। তার মানে কি হচ্ছে স্যার, কমে যাচ্ছে। আর কমে যাওয়া মানে কি বলেছিলাম, রিডাকশন। তার মানে এটা হচ্ছে স্যার রিডাকশন। কি হচ্ছে স্যার, রিডাকশন। ঠিক একইভাবে সালফারটা -2 থেকে হয়ে গেছে 0, এই যে -2, এই -2 হয়ে গেছে 0, তার মানে স্যার বৃদ্ধি পেয়েছে। আর বৃদ্ধি পাওয়া মানে কি স্যার, অক্সিডেশন। তার মানে কি বুঝতে পারছি স্যার, যে নাইট্রিক অ্যাসিডের নিজের বিজারণ ঘটেছে আর হাইড্রোজেন সালফাইডের নিজের জারণ ঘটেছে। আর আমরা জানি যদি নিজের জারণ ঘটে তার মানে অপরের কি বিজারণ ঘটেছে। তার মানে এখানে কে জারক হবে স্যার, রিডাকশন যার হবে সে হবে জারক। কারণ রিডাকশন মানে সে ইলেকট্রন গ্রহণ করে অপরের কাছ থেকে কেড়ে নিচ্ছে, তার মানে অপরকে জারিত করছে। তার মানে এখানে কি হবে স্যার, রিডাকট্যান্ট। রিডাকট্যান্ট কি হবে স্যার, রিডাকট্যান্ট হবে। আর অক্সিডেশন কি হবে স্যার, অক্সিড্যান্ট। কি হবে স্যার, তাহলে রিডাকট্যান্ট হবে এখানে কি স্যার, H2S। কারণ H2S এর নিজের অক্সিডেশন ঘটছে, অপরকে রিডিউস করছে। আর এখানে HNO3 কি হচ্ছে স্যার, নিজের রিডাকশন হচ্ছে, অপরকে অক্সিডেশন করাচ্ছে। তার মানে এখানে অক্সিডেন্টকে HNO3, নাইট্রিক অ্যাসিড। বুঝে গেছে। তাহলে এইভাবে আমরা জারণ সংখ্যার পরিবর্তন দ্বারা কোন রিয়াকশনের কে অক্সিডেন্ট বা কে জারক আর কে রিডাকট্যান্ট বা কে বিজারক বুঝতে পারবো। ক্লিয়ার? তো চলে যাই আমরা পরের একটা রিয়াকশন, যেখানে আমরা বলতে হবে যে এই রিয়াকশনটাই কে জারক এবং কে বিজারক এবং কার জারণ ঘটছে এবং কার বিজারণ ঘটছে। তো চলো আমরা এখানে দেখে নিই প্রত্যেকটা মলিকুলের মধ্যে এক একটা সিঙ্গেল অ্যাটমের যাদের জারণ সংখ্যার পরিবর্তন হয় তাদের আমি জারণ সংখ্যাগুলো লিখে ফেলি। যেমন আমরা KMnO4 শিখে এসেছিলাম, KMnO4 জারণ সংখ্যা কত হয় স্যার, এখানে Mn টা হয় +7। যদি বুঝতে না পারো আগের ভিডিও দেখে নাও যে KMnO4 কম্পাউন্ডে ম্যাঙ্গানিজটা কিভাবে +7 আসছে। বেশ, এটা গেল +7। এখানে সালফার এই যে SO4 এটা অলরেডি -2 হয়, তার মানে Fe হবে স্যার +2। এগুলো বুঝতে পারছি যে ওভারঅল মলিকুলটা যদি 0 করতে হয়, SO4 টা তো -2, তার মানে Fe টা হবে +2। ঠিক একইভাবে H2SO4 কম্পাউন্ডে এখানে সালফারটা হচ্ছে +6। এখানে এখানে সালফার +6, এখানেও সালফারটা করার প্রয়োজন। সালফার এখানে স্যার কি পরিবর্তন ঘটছে না।
সালফার এখানে করার প্রয়োজন নাই, যাদের পরিবর্তন ঘটছে তাদেরকে নিয়ে ভাববো। তাহলে ওটা গেল এটা। এখানে এমএনটা কত স্যার, যদি SO4টা -2 হয় তাহলে এখানে এমএনটা কত +2, এবং এখানে SO4টা যদি -2 হয় তাহলে 3 দুগুণে -6, তার মানে এখানে এটা হবে +3। এগুলো জারণ সংখ্যা আমি লিখে ফেলাম, ঠিক আছে বেশ। তাহলে এখানে ম্যাঙ্গানিজটা ছিল +7, সে হয়ে গেল স্যার কত +2, বেশ। আর এখানে আয়রনটা ছিল স্যার +2, সে হয়ে গেল স্যার +3। তার মানে আমরা দেখি +7 থেকে +2 মানে স্কেল চলে যায়, +7টা ছিল এখানে, সেখান থেকে হলো স্যার +2 মানে স্যার কমে গেল, আর কমে যাওয়া মানে কি স্যার রিডাকশন, তার মানে সেটা হবে স্যার রিডাকশন। রিডাকশন ঠিক একইভাবে আয়রনটা এখানে স্যার +2 ছিল, সেটা হয়ে গেল কত স্যার +3, তার মানে +2টা এই যে +2টা থেকে হয়ে গেল +3 মানে স্যার বাড়লো, তার মানে স্যার কি হবে এইটা অক্সিডেশন। তার মানে স্যার কার জারণ ঘটছে স্যার, এই FeSO করে জারণ ঘটছে আর KMnO4 এর বিজারণ ঘটছে, আর যার বিজারণ ঘটে সে কিন্তু অপরকে জারিত করে। তার মানে এখানে KMnO4টা হবে স্যার অক্সিড্যান্ট আর FeSO4টা হবে স্যার রিডাকট্যান্ট। তাহলে কি লিখবো স্যার, অক্সিড্যান্ট কি হবে স্যার, অক্সিড্যান্ট সমান হচ্ছে KMnO4, আর স্যার রিডাকট্যান্ট কি হবে স্যার, কি হবে স্যার FeSO4। আমরা সবাই জানি অক্সিড্যান্টের বাংলা কি স্যার, জারক, আর রিডাকট্যান্টের বাংলা কি স্যার, বিজারক। মানে অপরকে বিজারিত করে বা রিডিউস করে, আর অপরকে জারিত করে বা অক্সিডাইজ করে। তাহলে অক্সিডেন্ট আর রিডাকট্যান্ট পেয়ে গেলাম আমরা এখানে, বেশ। তাহলে এইভাবে কোনো একটা রিয়াকশনের মধ্যে জারণ সংখ্যা কে ইলেকট্রন গ্রহণ বর্তন কিচ্ছু জানলাম না, কি জানলাম জারণ সংখ্যার পরিবর্তন বাড়লে তার জারণ ঘটছে, জারণ সংখ্যার পরিবর্তন কমলে তার বিজারণ ঘটছে, আর জারণ হলে সেইটা হয় নিজে বিজারক, আর যার বিজারণ হয় সে নিজে হয় জারক। তাহলে এইভাবে আমরা জারণ সংখ্যার পরিবর্তনের সাহায্যে কোনো রিয়াকশনের জারক বিজারককে শনাক্ত করতে পারছি। ক্লিয়ার? তো চলে যাই আমরা পরের টপিকে। কি আছে স্যার পরের টপিক আমাদের পরের টপিক হচ্ছে স্যার কি, শত জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ অটো অক্সিডেশন রিডাকশন। তার মানে কি ব্যাপারটা, যে কোনো একটা রিয়াকশন অবশ্যই সেটা জারণ বিজারণ বিক্রিয়া হতে হবে, কারণ রেডক্স চ্যাপ্টার পড়াচ্ছি, এখানে রিডাকশন অক্সিডেশন এই কথা বলবো। তাহলে এমন একটা বিক্রিয়া যে একটা বিক্রিয়ার মধ্যে একটা অংশর জারণ ঘটবে আর একটা অংশর বিজারণ ঘটবে, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় শত জারণ বিজারণ বিক্রিয়া। যেমন তাহলে এক্সাম্পল এর ডেফিনেশনটা কি হবে, যে জারণ বিজারণ বিক্রিয়ার কোনো একটা যৌগর একটা অংশর জারণ ঘটছে আর একটা অংশর বিজারণ ঘটছে, এই ধরনের বিক্রিয়াকে বলা হবে কি স্যার, শত জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ আমরা একটা এক্সাম্পল দেখে বুঝতে পারবো। যেমন এক্সাম্পল কি আছে, যেমন এই যে এক্সাম্পল, এই যে 2KClO3, এখানে দেখতে পাবো আমরা যে সিএলটা আছে কত, সিএলটা আছে এখানে +3 দুগুণে 6, হ্যাঁ +5, আর এখানে স্যার সিএলটা কত স্যার -1, এইদিকে অক্সিজেন স্যার কত, অক্সিজেন হচ্ছে স্যার -2, অক্সিজেন স্যার -2, এটা আমরা লিখি -2টা কেটে গেল, অক্সিজেনটা কত স্যার -2, তাহলে এখানে স্যার অক্সিজেন কত স্যার 0। তার মানে একটা কম্পাউন্ডের এই যে সিএল এর ব্যাপারটা, সিএলটা +5 থেকে -1 হয়ে গেল, আর অক্সিজেনটা -2 থেকে 0। আমরা একটু দেখে নিই স্কেলটা, তাহলে বুঝতে পারবো যে +5 থেকে -1 মানে 0 ডান দিকে +5 ছিল, সেটা কমে 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 0 পরে -1 মানে মানটা কমছে, তার মানে এটা স্যার কি হচ্ছে রিডাকশন বা বিজারণ, রিডাকশন বা বিজারণ। আর স্যার -2 থেকে 0 মানে কি, 0 এর বাঁ দিকে ছিল -1 -2, সেটা বাড়তে বাড়তে 0 তে যাচ্ছে, মানে কি স্যার জারণ বা অক্সিডেশন। তার মানে একটা মলিকুলের মধ্যে একটা অংশ জারণ ঘটছে, একটা অংশ বিজারণ ঘটছে, এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো, শত জারণ বিজারণ বিক্রিয়া। তবে ক্লাস 11 এর জন্য এত বেশি ইম্পর্টেন্ট টপিক নয়। আমাদের আগের টপিকটা কি, যে জারণ সংখ্যার সাহায্যে জারক বিজারককে নির্ধারণ করাটা খুব ইম্পর্টেন্ট টপিক। তবে শত জারণ বিজারণ বিক্রিয়া এই পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। আমি আরো একটা এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পলে বুঝতে পারছি যে না, এটা আমরা পড়ে এলাম যে NH4NO3 কম্পাউন্ডে এনটা ছিল স্যার +5 আর এই এনটা ছিল স্যার -3। তাহলে এখন এই একটা n এখানে 0 হচ্ছে, তাহলে এখানে +5 থেকে বেড়ে হচ্ছে স্যার একটা +5, আমি যদি এইভাবে করি +5 থেকে যে এদিকে গেল, আর -3 থেকেও 0 হলো। তার মানে কি +5 থেকে 0 মানে বেশি ছিল সেটা কমে গেল, তার মানে রিডাকশন ঘটলো, তার মানে একটা অংশ রিডাকশন ঘটলো, আমি রেড লিখছি। আর -3 থেকে কত হলো, 0 হলো, মানে অক্সিডেশন লিখছি, অক্সিডেশন,
অক্সিডেশন। তার মানে বুঝতে পারছি যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে একটা অংশ জারণ ঘটছে, একটা অংশ বিজারণ ঘটছে, এই ধরনের রিয়াকশনকে বলা হবে কি স্যার? স্বত জারণ বিজারণ বিক্রিয়া বা অটো অক্সিডেশন রিডাকশন রিয়াকশনস। ক্লিয়ার? বেশ, এবার আমরা চলে যাবো কি আমাদের খুব ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনস অ্যান্ড কম প্রপোর্শনেশন রিয়াকশনস। তোমাদের যখন আগে সেমিস্টারের পরীক্ষা ছিল না, মানে যখন আমাদের ডেসক্রিপ পুরো পুরো 70 নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা হতো, সেখানে এই জারণ বিজারণের মধ্যে এই কোশ্চেনটা প্রায় বাধা কোশ্চেন কি, যে অসামঞ্জস বিক্রিয়া কাকে বলে, পুরো ডেফিনেশন দিয়ে দিত, ডেফিনেশন এবং তার সঙ্গে একটা এক্সাম্পল চেয়ে নিত। তো যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টার ডেসক্রিপটিভটাই, তো ধরে নিতে পারো এই অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে এটা খুব ইম্পর্টেন্ট, তবে কম্প্রপোর্শনেশন বিক্রিয়াটা কখনো পড়েনি। তাহলে আমরা চলে যাবো কি, যে অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া কাকে বলে বা কি। এখন আমাকে জানতে হবে যে এই বিক্রিয়াটা কি রেডক্স বিক্রিয়া? হ্যাঁ, রেডক্স বিক্রিয়া, কারণ যেহেতু আমাদের রেডক্স চ্যাপ্টার রেডক্স বিক্রিয়া হবে। বলছে যে রেডক্স বিক্রিয়াতে, ধরো একটা রেডক্স বিক্রিয়া হচ্ছে, সেখানে একটা মলিকিউল, সেখানে একটা মলিকুলের একটা জারণ সংখ্যা থাকবে, সেটা হতে পারে 0, কারণ পিওর স্টেটে 0 হয়, সেটা হতে পারে প্লাস মাইনাস, হতে পারে মাইনাস, যা কিছু হতে পারে। তাহলে একটা রিয়াকশনে একটা জারণ সংখ্যা থাকবে, সেই মলিকুলটা ভিন্ন ভিন্ন দুটো প্রোডাক্ট দেবে, এবং সেই ভিন্ন ভিন্ন প্রোডাক্টের সেই মৌলটার জারণ সংখ্যা সেটার থেকে একটার বেশি হবে আর একটার কম হবে। অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে যে তার সেই যে অ্যাটমটা বা যে মলিকুলটা ছিল তার জারণ সংখ্যা মাঝামাঝি স্টেট থাকবে, এবং সেখান থেকে প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টের যার জারণ সংখ্যা তার থেকে কম হবে এবং আর একটা প্রোডাক্টের জারণ সংখ্যা তার থেকে বেশি হবে। অর্থাৎ আমি এখানে লিখে দিই, তাহলে বুঝতে পারবো যে মূল রিয়াকশনটা এটা হবে স্যার, মধ্যবর্তী জারণ সংখ্যা, সেটা হবে কি স্যার? সেটা উৎপন্ন করবে উচ্চতর উচ্চতর জারণ সংখ্যা প্লাস নিম্নতর জারণ সংখ্যা। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে প্রোডাক্ট যে দুটো হবে, সেই প্রোডাক্টের ভিতরে সেই মৌলটার জারণ সংখ্যার একটার বেশি হবে, একটার কম হবে। তার মানে এই নয় স্যার যে যেটা ছিল সেটার কিন্তু গড় হবে, মানে মাঝামাঝি বলছি, মানে একদম এক্সাক্ট মাঝামাঝি তা নয়, দুটো জারণ সংখ্যার মাঝের যে কোনো জারণ সংখ্যা সেটা থাকবে, এবং প্রোডাক্ট গুলোর একটার বেশি হবে, একটার কম হবে। তার মানে ডেফিনেশনটা কি হবে স্যার? যে জারণ বিজারণ বিক্রিয়ায় একটা যৌগ যদি ভিন্ন যৌগ উৎপন্ন করবে, এবং সেই ভিন্ন যৌগে একটা জারণ সংখ্যা উচ্চতর থাকবে, একটা জারণ সংখ্যা নিম্নতর থাকবে, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। যেমন ডেফিনেশনটা কি, যে লেখা লেখা আছে, মধ্যবর্তী জারণ অবস্থায় থাকা কোনো একটি মৌলযুক্ত পদার্থ একই সঙ্গে একটাই বেড়েছে মানে একটা জারিত হয়েছে, আর একটাই কমেছে মানে একটা বিজারিত হয়েছে। অর্থাৎ এই যে দুটো প্রোডাক্ট উৎপন্ন করছে, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অসমঞ্জস বিক্রিয়া বা অসমবিয়োজন বা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে একটা এক্সাম্পল দিলে খুব সুন্দর বোঝা যাবে। যেমন একটা এক্সাম্পল দিই, কি এক্সাম্পল স্যার? খুব সুন্দর এক্সাম্পল, Cl2+2NaOH থেকে উৎপন্ন হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং জল। আমরা দেখে নিই কিভাবে এই রিয়াকশনটা অসমঞ্জস বিক্রিয়া হচ্ছে। আমরা চটপট চেক করে নিই যে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত ছিল স্যার? জারণ সংখ্যা স্যার 0 ছিল। আর ডান দিকে যে সোডিয়াম হাইপোক্লোরাইড, এখানে কি এটা Cl টা কিন্তু +1। আমরা শিখে এলাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ব্লিচিং পাউডার, ওখানে OCl এর Cl টা ছিল স্যার +1, আর সোডিয়াম ক্লোরাইডের Cl টা স্যার -1। তার মানে এখানে 0 থেকে একটা +1 হয়েছে, 0 থেকে একটা -1। তার মানে আমি বলতে পারি যে এই দিকটা কি হয়েছে স্যার? এটা কি হয়েছে স্যার? বেড়েছে। আর এখান থেকে স্যার এটা কি হয়েছে স্যার? এটা কমেছে। দেখো এখানে বুঝতে পারছি যে 0টা +1 -1 এর মাঝামাঝি একটা স্টেট। তার মানে এই নয় সব সময় একদম এক্সাক্ট মিডিল হবে, মাঝামাঝি যে কোনো জারণ সংখ্যা থাকলেই হবে। আমরা দেখে নেবো ছবিতে যে এখানে Cl2 টা ছিল কত? Cl2 টা ছিল 0, মানে এইরকম জায়গাতে ছিল। এই Cl2 থেকে NaOCl অর্থাৎ সোডিয়াম হাইপোক্লোরাইডে চলে গেছে +1, আর এটা হয়ে গেছে -1। অর্থাৎ দুটো ভিন্ন প্রোডাক্ট, এবং ভিন্ন প্রোডাক্টের জারণ সংখ্যা একটা বেশি একটা কম, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অসমঞ্জস বিক্রিয়া। অর্থাৎ একই সঙ্গে একদিকটা জারণ ঘটছে, আবার একদিকটাই বিজারণ ঘটছে, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অসমঞ্জস বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ঠিক আরো একটা এক্সাম্পল কি, যে P4+NaOH। তাহলে এখানে দেখে নিই আমরা যে ফসফরাস মানে এখানে 0 স্টেট, এবং এখানে স্যার -3 স্টেট, আর এখানটা দেখে নেবো কত, +1 +2 মানে +3, এটা মানে +1। তার মানে বুঝতে পারছি 0 থেকে একটা -3 হয়েছে, মানে কমে গেছে। আর 0 থেকে একটা
+1 হয়েছে মানে বেড়ে গেছে। তার মানে এইটা গেল, নিচেরটা গেল রিডাকশন, ওপরটা গেল অক্সিডেশন। এখানে দেখলে বুঝতে পারছি যে একটা 0 থেকে একটা গেছে -3 মানে এখানে গেছে, আর একটা +1। এইটা দেখলে বুঝতে পারবো যে স্যার সবসময় যে মিডল পজিশন হবে তা নয়, এই -3 আর এদিকে 1 এর মাঝামাঝি -2, -1, 0 যে কোনো একটা থাকতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে P4 টা 0, অর্থাৎ 0 থেকে একটা বেড়েছে +1, একটা কমেছে -3। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনস। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ডেফিনেশন মুখস্থ করতে হবে এবং রিঅ্যাকশনের একটা এক্সাম্পল বা দুটো এক্সাম্পল মনে রাখতে হবে। বোঝা গেছে তো? ক্লিয়ার? এবার চলে যাবো আমরা কি কম প্রপোর্শনেশন রিঅ্যাকশনস। বিষয়টা এই বিষয়টা হচ্ছে পুরোপুরি উল্টো, অর্থাৎ রিভার্স অফ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনস। রিভার্স মানে কি স্যার? যে ওখানে রিঅ্যাকট্যান্টটা দুটো প্রোডাক্ট দিচ্ছিল, এখানে উল্টো হবে, রিঅ্যাকট্যান্ট থাকবে দুটো প্রোডাক্ট, তারা বিক্রিয়া করে একটা প্রোডাক্ট দেবে এবং এই একটা প্রোডাক্টে জারণ সংখ্যা যা হবে, এই রিঅ্যাকট্যান্ট গুলো জারণ সংখ্যা একটা বেশি একটা কম থাকবে। মানে বিষয়টা পুরোপুরি উল্টো। পুরোপুরি উল্টো মানে এই নয় যে ওই রিঅ্যাকশনটাকে আমি লিখতে পারবো এখানে ঘুরিয়ে। রিঅ্যাকশনটা পসিবল নয়, রিঅ্যাকশন একদিকেই পসিবল। একটা সাইড, সিঙ্গেল সাইড মানে হচ্ছে রিঅ্যাকশনটা একমুখী বিক্রিয়া, অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ড রিঅ্যাকশন, অর্থাৎ ওয়ান ওয়ে রিঅ্যাকশন। তো দেখা যাচ্ছে যে কম প্রপোর্শনাল রিঅ্যাকশন এমন কিছু কিছু বিক্রিয়া যেখানে দুটো বিকারকের জারণ সংখ্যা দুটো ভিন্ন ভিন্ন আছে এবং তারা বিক্রিয়া করে একটা প্রোডাক্ট দেবে, সেই প্রোডাক্টের জারণ সংখ্যা এই দুটো বাঁ দিকে যে রিঅ্যাকট্যান্ট ছিল তাদের মাঝামাঝি হবে। অর্থাৎ আমরা এখানে কি লিখবো স্যার? যে নিম্নতর জারণ সংখ্যা প্লাস উচ্চতর জারণ সংখ্যা, সেখান থেকে হচ্ছে মধ্যবর্তী জারণ সংখ্যা। মানে আমরা ডেফিনেশন দেখে নেবো কি, যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক যাদের একটি নির্দিষ্ট মৌল দুটি পৃথক জারণ স্তরে, অর্থাৎ একটা বেশি একটা কম হতে পারে, এবং তারা বিক্রিয়া করে একটা উৎপন্ন প্রোডাক্ট দিচ্ছে যেখানে জারণ সংখ্যা তাদের মানের মধ্যবর্তী। এই জন্য কি হয় স্যার? এইটাকে বলা হয় কম প্রপোর্শনাল রিঅ্যাকশন, এবং যেটা কি স্যার ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন, বিক্রিয়ার পুরোপুরি বিপরীত বিক্রিয়া। তাহলে এর এক্সাম্পল কি হবে স্যার? এর এক্সাম্পল হবে, আমি এটাকে পেনটা নিয়ে নিই। এর এক্সাম্পল কি হবে স্যার? এর এক্সাম্পল হবে, দেখো, KBrO3, KBr6HCl। আমরা এখন দেখে নেবো যে কিভাবে স্যার রিঅ্যাকশনটা কম প্রপোর্শনেশন হচ্ছে। যেমন এখানে বিআরটা কত, 10 দুগুণে -6, মানে এটা +5 হচ্ছে স্যার। তাহলে এখানে বিআরটা +5, এখানে বিআরটা -1, আর এদের উৎপন্ন প্রোডাক্ট কি স্যার? Br2, যাদের জারণ সংখ্যা স্যার 0। তার মানে একটা +5 থেকে 0 মানে কমে গেল, আর -1 থেকে বেড়ে মানে 0 হয়ে গেল। অর্থাৎ একটাই জারণ ঘটলো, একটাই বিজারণ ঘটলো। তবে এখানে আগেরটা কি, এক জায়গা থেকে দু জায়গায় যাচ্ছে, আর এখানে কি দু জায়গা থেকে এক জায়গাতে আসছে। এইটাকে বলা হয় কম প্রপোর্শনাল রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শনাল বাংলা আছে অসামঞ্জস্য, বাট কম প্রপোর্শনাল কোনো বাংলা নাই, ওটাকে আমরা বাংলায় কম প্রপোর্শনাল রিঅ্যাকশন বিক্রিয়া বলে চিনি। ক্লিয়ার? তো চলে যাবো আমরা এর পরের টপিক কি। মনে রাখবে এই ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা 11 এর পরীক্ষায় খুব আসে। এক্সাম্পল মনে রাখবে এবং ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাব প্রত্যক্ষ এবং পরোক্ষ রেডক্স বিক্রিয়া। প্রত্যক্ষ মানে কি স্যার? সরাসরি, ডাইরেক্ট। এখানে সরাসরি ডাইরেক্ট বলতে এরকম নয় যে মানুষের সাথে মানুষ ডাইরেক্ট করছে, ও মানে ঘুরিয়ে নাক দেখানোর ব্যাপারটা আর কি। সেই ইনডাইরেক্টলি ঘটনা ঘটাচ্ছে আর ডাইরেক্টলি ঘটনা ঘটাচ্ছে। কিভাবে স্যার ডাইরেক্টলি হচ্ছে, কিভাবে ইনডাইরেক্টলি হচ্ছে, আমি বিষয়টা বোঝাই। তাহলে আমরা প্রথমে কি দেখবো স্যার? প্রত্যক্ষ রেডক্স বিক্রিয়া। অর্থাৎ যদি রেডক্স বিক্রিয়াটা আমরা একটা পাত্রতেই করি, তার মানে কি একটা পাত্রের মধ্যেই একটা রিডাকশন ঘটবে, একটার অক্সিডেশন ঘটবে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রত্যক্ষ রেডক্স বিক্রিয়া। আর যদি স্যার যে দুটো ভিন্ন ভিন্ন পাত্রে একটাতে অক্সিডেশন একটাতে রিডাকশন এই ধরনের রিয়াকশন করা হয়, তাহলে সেখানে এটাকে বলা হয় কি? পরোক্ষ। তো আমি বলেছি স্যার, আপনি বলেছিলেন যে স্যার একটা রিডাকশন ঘটলে অপরটা তো অক্সিডেশন ঘটবে, তো দুটো যদি পাত্র আলাদা হয় তা তাদের মধ্যে সম্পর্ক কিভাবে থাকবে? হ্যাঁ, সম্পর্ক একটা তার দ্বারা করবো। তো চলে যাবো আমরা কি প্রত্যক্ষ রেডক্স বিক্রিয়ার ডেফিনেশন কি, যে জারণ বিজারণ বিক্রিয়ায় যদি পাত্রটা একই থাকে তো সেটাকে বলা হয় কি স্যার? প্রত্যক্ষ জারণ বিক্রিয়া। অর্থাৎ লেখা যায়, দেখো, যে রেডক্স বিক্রিয়ায় জারণ বিজারণ একই পাত্রে সংঘটিত হয় তাকে বলে প্রত্যক্ষ রেডক্স বিক্রিয়া। আমরা একটা এক্সাম্পল দিই কিভাবে স্যার এটাকে আমরা এক্সপ্লেন করবো। ধরো আমি এখানে একটা পাত্র নিচ্ছি, এই পাত্রটার মধ্যে এখানে আমি কি করলাম, এখানে এই পাত্রটার মধ্যে আমি নিলাম CuSO4। কি নিলাম? CuSO4। অর্থাৎ এখানে আমি নিলাম CuSO4, CuSO4, আর আমি একটা জিঙ্কের দণ্ড ডুবিয়ে দিলাম, জিঙ্কের দণ্ড, যেটা হচ্ছে স্যার কি? জিঙ্ক। কি হবে স্যার? এখানে দেখতে পাবো জিঙ্কটা, এখানে সিইউএসও4 আছে মানে স্যার এখানে কি কি আছে? এখানে আছে আমার Cu+2 আছে এবং SO4 2- আছে।
কি দেখা যাবে? এইটার দ্রবণটার কালার কি? এটা হবে নীল বর্ণ, গাঢ় নীল বর্ণ। আমরা জানি যে CuSO4 তে যার কালার হচ্ছে গাঢ় নীল বর্ণ। এখন জিঙ্ক একটা দণ্ড, এই জিঙ্ক দণ্ডকে ডোবানোর সাথে সাথে কি হবে? এই পাত্রটা দেখো কিছুটা হিট হচ্ছে, কিছুটা গরম হচ্ছে। অর্থাৎ এখানে কেমিক্যাল এনার্জিটা ট্রান্সফার হচ্ছে কি হিট এনার্জিতে, অর্থাৎ কেমিক্যাল এনার্জিটা ট্রান্সফার হচ্ছে হিট এনার্জিতে। স্যার এই বিক্রিয়াটা আমি চাইলেও থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত জিঙ্কটা পুরোপুরি নষ্ট হচ্ছে। স্যার জিঙ্কটা কি হবে? এখানে জিঙ্কটা হয়ে যাবে স্যার Zn2 প্লাস 2 ইলেকট্রন, 2 ইলেকট্রন। আর ওইদিকে Cu প্লাস 2 ইলেকট্রনটা গ্রহণ করে নেবে, হয়ে যাবে Cu। তার মানে এই বিক্রিয়াটা চলতেই থাকবে, আমি চাইলেই বন্ধ করতে পারবো না, আমি ধমক দিয়েও বন্ধ করতে পারবো না। আমাকে বন্ধ করতে গেলে হয় জিনটাকে বের করে নিতে হবে, আর না হলে এখানে পুরোপুরি জিনটাকে খতম হয়ে যেতে হবে। এবং আস্তে আস্তে দেখা যাবে যে মিডিয়ামে Cu2 প্লাস প্রায় শেষ হয়ে গেছে, Zn2 প্লাস বেশি হয়ে গেছে। আর এই Cu2 প্লাসটা কি হয়েছে স্যার? কপার মেটাল হয়ে গিয়ে তলায় লাল রঙের একটা অধক্ষেপ পড়ছে বা এই দণ্ডের গায়ে লেগে যাচ্ছে। এই বিক্রিয়াটা অটোমেটিক্যালি চলবে, আমি কখনোই বন্ধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত জিনটা নষ্ট না হচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রত্যক্ষ রেডক্স বিক্রিয়া। তাহলে কি এমন করবো স্যার যে ওটা পরোক্ষ রেডক্স বিক্রিয়া হয়ে যাবে? পরোক্ষ রেডক্স বিক্রিয়া করতে গেলে আমাকে কি করতে হবে? পাত্র দুটো ভিন্ন করতে হবে। তাহলে আমরা কি করবো স্যার? আমরা চলে যাব পরোক্ষ রেডক্স বিক্রিয়া। যার ডেফিনেশন হচ্ছে কি স্যার? যে রেডক্স বিক্রিয়াতে জারণ বিজারণ পৃথক পৃথক পাত্রে সংগঠিত করা হয় তাকে বলা হয় পরোক্ষ রেডক্স বিক্রিয়া। স্যার কিভাবে এক্সপ্লেন করবো? যেমন আমি এক কাজ করি, এখানে একটা পাত্র নিই। এই যে পাত্র, এই যে পাত্র, এই পাত্রতে আমি একটু বড় পাত্র নিই, তাহলে বুঝতে পারবো। এই যে পাত্র, এই যে পাত্র নিলাম, এইদিকে একটা পাত্র, এইদিকে একটা পাত্র। একদিকে নিলাম ZnSO4 এবং তার সঙ্গে একটা দণ্ড জিঙ্ক দণ্ড, আর একদিকে নিলাম CuSO4 তার সঙ্গে দণ্ড Cu দণ্ড। তাহলে এইদিকে থাকছে কি স্যার? ZnSO4, আর দণ্ডটা কি? দণ্ডটা হচ্ছে জিঙ্ক দণ্ড। আর এইদিকে নিলাম CuSO4। এটা কি দণ্ড স্যার? এটা হচ্ছে Cu দণ্ড। তাহলে এটাকে আমরা লিখবো জিঙ্ক, এটাকে লিখবো আমরা Cu। এখন কি ঘটনা ঘটবে? দেখা যাবে যে এই বিক্রিয়াটা স্টার্ট এখন অবধি হবে না যদি না আমি এখানে কোনোভাবে তাদের মধ্যে কানেকশন করি। কিভাবে কানেকশন করবো? একটা তার দ্বারা কানেকশন করব। আর এই তার দ্বারা কানেকশন করার পরেও রিঅ্যাকশনটাকে চালানোর জন্য আমাকে মাঝে একটা সল্ট ব্রিজ লাগে। এই সল্ট ব্রিজের ব্যাপারটা তোমরা ক্লাস 12 এ জানবে যখন আমরা ইলেকট্রোকেমিস্ট্রি পড়বো, যে সল্ট ব্রিজটা কেন দেওয়া হয় স্যার এবং তার কাজটা কি। সল্ট ব্রিজ না দেওয়া হলে রিঅ্যাকশনটা একটু গিয়ে থেমে যাবে। এটা আমরা পরে ক্লাস 12 এই বলবো। এখন কি দেখতে পাবো? যে জিঙ্কটা দণ্ডটা ছিল একটা মেটাল আর তলায় ছিল Zn2 প্লাস। কি হবে আস্তে আস্তে? দেখবো জিঙ্ক দণ্ডটা যদি এখানে কারেন্ট তার দিয়ে, মানে কারেন্ট এখানে একটা তার দিয়ে যুক্ত করি, তাহলে দেখা যাবে এই জিঙ্কটা এখানে কি হবে? এই জিঙ্কটা এখানে Zn প্লাস 2 ইলেকট্রন ছাড়বে এবং এই Zn2 প্লাসটা এই দ্রবণের মধ্যে চলে আসবে, Zn প্লাস 2 চলে আসবে। আর এই যে ছেড়ে দেওয়া ইলেকট্রন গুলো সেগুলো এই দিক দিয়ে যাবে, সেগুলো এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে গিয়ে এইদিকে ফ্লো হয়ে হয়ে যাবে। যদি এটা কাটা থাকে তাহলে ফ্লোটা হবে না, যদি জয়েন করি তাহলে ফ্লোটা হয়ে গিয়ে হবে এই দণ্ডে আসবে। এবং এই দণ্ডে এসে কি হবে স্যার? এই দণ্ডে এসে এই যে দ্রবণের মধ্যে Cu2 প্লাস ছিল, অর্থাৎ এখানে থাকবে স্যার Cu প্লাস 2 ইলেকট্রন থেকে হয়ে গেল Cu। তাহলে এখানে কি হবে? এই যে উৎপন্ন Cu এই দণ্ডের গায়ে লেগে যাবে, অর্থাৎ দণ্ডটা আস্তে আস্তে মোটা হবে। আর এই দণ্ড জিঙ্কটা আস্তে আস্তে দ্রবণে আসছে, মানে এই দণ্ডটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে। এটাও তো একটা বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াটাকে পরোক্ষ কেন বলছি স্যার? এই বিক্রিয়াটাকে পরোক্ষ এই জন্য বলছি যে মাঝে যদি তারটা আমি না দিতাম তাহলে বিক্রিয়াটা চলতোই না। কারণ স্যার ইলেকট্রনটা যাবে তবে তো এখানে ঘটবে। ইলেকট্রনটা না গেলে বিক্রিয়াটা ঘটবে কি করে? তো স্যার আগেরটায় তো কোনো তার ছিল না। কারণ আগেরটাতে কারণ স্যার আগেরটাতে তার না থাকার কারণ হচ্ছে আগেরটা তো দ্রবণটা ডাইরেক্টলি অ্যাটাচ হয়ে আছে। এই দণ্ড থেকে ইলেকট্রনটা তার প্রয়োজন নয়, সে তো দ্রবণের মধ্যে ডাইরেক্টলি চলে আসছে। সেই জন্য এই বিক্রিয়াকে বলা হয় প্রত্যক্ষ রেডক্স বিক্রিয়া। আর এই বিক্রিয়াটা কি স্যার? পরোক্ষ রেডক্স বিক্রিয়া, অর্থাৎ এটা তারের সাহায্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এটাকে বলি ইনডাইরেক্টলি রেডক্স রিঅ্যাকশনস। বোঝা গেছে? এইগুলো আমাদের পরোক্ষ রেডক্স বিক্রিয়া। ক্লিয়ার? এবার আমরা চলে যাব আমাদের জারক ও বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার।
এই তুল্যাঙ্ক ভর ব্যাপারটা আমরা আমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের যে মূল কনসেপ্ট, এই মূল কনসেপ্টের ওয়ান শট ক্লাস দেখবে দেওয়া আছে। ওই ওয়ান শট ক্লাসে তোমরা তুল্যাঙ্ক ভর বিষয়টা একটু জেনে এসো, না হলে এখানে একটু অসুবিধা হবে। তবু আমি বলছি যে তুল্যাঙ্ক ভর ব্যাপারটা কি। তুল্যাঙ্ক ভর আমরা কি শিখে এসেছিলাম স্যার? আমরা সিম্পল এখানে লিখি তুল্যাঙ্ক ভর শিখে এসেছিলাম যে ই সমান, আমরা তুল্যাঙ্ক ভরকে প্রকাশ করবো কি দ্বারা? ই দ্বারা। কি দ্বারা? আমরা ওখানেও বলে এসেছি, এখানেও বলছি ই দ্বারা প্রকাশ করবো। আর ই সমান কি স্যার হয় স্যার? ই সমান হয় স্যার এম বাই জেড। আমরা এটাকে ক্যাপিটাল এম দিয়ে বলছি, ক্যাপিটাল এম বাই জেড। এই জেডটা কি? এই জেডটা বোঝার জন্য আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ইকুইভ্যালেন্ট মাসের একটু জায়গা ডিটেলসে পড়তে হবে। এখন এমটা কি স্যার? এমটা হচ্ছে আমরা কখনো বলবো তাদের মলিকুলার মাস, কখনো বলবো তাদের ফর্মুলা মাস অর্থাৎ সাংকেতিক ভর বা সংকেত ভর, কখনো আণবিক ভর। এখন যদি সেটা মৌল হয় তাহলে পারমাণবিক ভর, যদি মলিকিউল হয় তাহলে আণবিক ভর। এখন এই জারক এবং বিজারক এই বিষয়টা বোঝা কোনো সমস্যা আমাদের নেই, আগে পড়ে চলে এসেছি যে কোনটা জারক কোনটা বিজারক। এবং এই জারক এবং বিজারকের দ্রব্যের বা দ্রব্যের তুল্যাঙ্ক ভর বের করতে গেলে আমাকে সেই জারক এবং বিজারকের আণবিক ভর জানতে হবে বা সংকেত ভর জানতে হবে এবং জেড জানতে হবে। আর জেডটা জানার আগে আমাকে জানতে হবে এই জারক বিজারকের তুল্যাঙ্ক ভর আমরা দুভাবে বের করি। কভাবে স্যার? দুভাবে। একটা আমরা লিখবো কি, একটাকে বলা হয় জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে, আর এটাকে বলা হয় ইলেকট্রনীয় পদ্ধতির সাহায্যে। অর্থাৎ আমরা এখানে লিখে দেবো কি সাহায্যে? জারণ সংখ্যা পদ্ধতি। জারণ সংখ্যা পদ্ধতি পদ্ধতি। আর এটা কি লিখবো স্যার? ইলেকট্রনীয় পদ্ধতি। ইলেকট্রনীয় পদ্ধতি পদ্ধতি। এখন আমরা আজকে আলোচনা করব শুধুমাত্র জারণ সংখ্যা পদ্ধতি, কিভাবে এই পদ্ধতির সাহায্যে কিভাবে আমরা কোন একটা জারক বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক বের করব। তাহলে আমরা চলে যাব কি স্যার? জারণ সংখ্যার পদ্ধতির সাহায্যে কিভাবে একটা জারক বা বিজারক পদার্থের তুল্যাঙ্ক বের করবো। আমরা এখানে লিখে নিই যে কি লিখলাম স্যার? যে ই সমান এম বাই জেড। এম বাই জেড, যেখানে এমটা কি স্যার? এখানে এম হলো, যদি জারক বলি বা বিজারক বলি তাহলে কি লিখবো? জারক বা বিজারক। জারক বা বিজারক পদার্থের সংকেত ভর। কি স্যার? সংকেত ভর। সংকেত ভর। সংকেত। এখন তাহলে জেডটা কি স্যার? এই জেডটাই হচ্ছে আমাদের আসল ব্যাপার। ওই যে জারক, ওই যে বিজারক, সে যে রিয়াকশনটা করবে, সেটা জারণ হোক বা বিজারণ হোক, যে রিয়াকশনটা করবে সেই রিয়াকশনের মধ্যে যে জারণ সংখ্যার পরিবর্তন, অর্থাৎ একটা অণুর জন্য, প্রতি একটা অণুর জন্য, প্রতি একটা জারক পদার্থের জন্য বা প্রতি একটা বিজারক পদার্থের জন্য জারণ সংখ্যার মোট পরিবর্তন ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমরা কি লিখবো? আমরা লিখবো প্রতি প্রতি অণু জারক বা বিজারক পদার্থের জারণ সংখ্যার পরিবর্তন। কারণ আমাদের টপিকটা কি স্যার? আমাদের টপিক হচ্ছে স্যার জারণ সংখ্যা পদ্ধতি, তাই আমরা এখানে দেখবো জারণ সংখ্যার পরিবর্তন। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল না করলে বুঝতে পারবো না যে কিভাবে স্যার জারণ সংখ্যার পদ্ধতির সাহায্যে কোনো একটা জারক বা বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভর বের করছি। আমরা চলে যাবো কয়েকটা এক্সাম্পলে, তাহলে বুঝতে পারবো। আমরা একটা এক্সাম্পল দিলাম এখানে, জারক পদার্থের তুল্যাঙ্ক ভর বের করতে গেলে KMnO4। কি স্যার? KMnO4। অর্থাৎ এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আমরা এই কি বার করবো? তুল্যাঙ্ক ভর বের করবো। আর দেখো এখানে আমাদের কয়েকটা এলিমেন্ট, যাদের আমাদের আণবিক ওজন বা সংকেত ভর আমরা এখানে দিয়ে দিয়েছি, যাতে আমাদের করতে সুবিধা হয়। এখন প্রথমে কি দেওয়া আছে স্যার? KMnO4। এই যে বিজারণ বিক্রিয়া, এই যে KMnO4, এই KMnO4 এর যে জেড সব সময় ফিক্সড থাকবে না, কারণ সে ভিন্ন ভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন জারণ সংখ্যার পরিবর্তন করে। একটা খুব সুন্দর এক্সাম্পল, যেমন অ্যাসিড মাধ্যমে স্যার, কি অ্যাসিড মাধ্যমে মিডিয়াম কি হয় স্যার? KMnO4টা কি হয় স্যার? সে পরিবর্তন হয় Mn2 প্লাসে।
Mn2 প্লাস। তার মানে এখানে স্যার Kmn4 এ Mnটা কত ছিল স্যার? এখানে Kmn4 Mnটা ছিল স্যার +7। তার মানে একটা Kmn4 যেখানে একটা Mn আছে, তাহলে +7 থেকে +2 মানে পরিবর্তন কত স্যার? 5 একক। তার মানে কি লিখবো? প্রতি অণু জারক পদার্থ। স্যার জারক কেন বলে একটু বলবেন? জারক কেন বলা হলো? কারণ এখানে জারণ সংখ্যার পরিবর্তন কি হয়েছে স্যার? কমেছে। আর কমে যাওয়া মানে স্যার রিডাকশন হওয়া। আর রিডাকশন যার নিজের হয় সে অপরকে জারিত করে, তাই একে বলে জারক পদার্থ। তাহলে এখানে প্রতি একটা কেমোগ্রাফের জন্য জারণ সংখ্যার পরিবর্তন কত স্যার? 5 ইউনিট। তার মানে এখানে স্যার আমাদের এই আণবিক ওজনকে 5 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ লিখবো 158.1/5, এটা সমান হবে 5 3 15, 5 1 5, 31 পয়েন্ট যা কিছু সামথিং, 31 পয়েন্ট সামথিং। এখন চলে যাবো আমরা এই কেএমএনএফটার অন্য একটা মিডিয়াম। কোন মিডিয়াম স্যার? অন্য একটা মিডিয়াম, যেমন নিউট্রাল মিডিয়াম। অর্থাৎ প্রসম মাধ্যমে কি হয় স্যার? প্রসম মাধ্যমে কেএমএনএফোর এটা হয়ে যায় স্যার কি? K2MnO4। তার মানে এখানে এমএনটা স্যার কত ছিল? এমএনটা স্যার +7 ছিল। আর এখানে স্যার এমএনটা কত হলো স্যার? এখানে এমএনটা হলো +6, অর্থাৎ 6 4 2 8 2, হ্যাঁ +6। তার মানে এখানে স্যার পরিবর্তন জাস্ট 1 ইউনিট। দেখো প্রত্যেকটা কেএমএনএফ এর মধ্যে একটা এমএন আছে এবং একটা এমএন এর +7 থেকে +6 মানে কমে গেল না বেড়ে গেল? কমে গেল। আর কমে যাওয়া মানে কি স্যার? রিডাকশন। তার মানে এ অক্সিডেন্ট। আর কত পরিবর্তন হলো স্যার? পরিবর্তন হলো 1 ইউনিট। অর্থাৎ এখানে 158.1 কে 1 দ্বারা ভাগ করলে 158ই হবে। তার মানে এখানে যেটাই তার আণবিক ভর সেটাই তার তুল্যাঙ্ক ভর। তার মানে কেএমএনও4 এর তুল্যাঙ্ক ভর যদি কেউ বলে 31 পয়েন্ট সামথিং, সে ভুল বলছে। কারণ সেখানে আমাকে মিডিয়ামটা বলতে হবে, সেটা অ্যাসিড মাধ্যমে না নিউট্রাল মিডিয়ামে নাকি স্যার বেসিক মিডিয়াম অর্থাৎ ক্ষার মিডিয়ামে। কি লিখবো স্যার? বেসিক মিডিয়ামে। তাহলে বেসিক মিডিয়ামে কি হয় স্যার? বেসিক মিডিয়ামে কেএমএনও4 যেটা পরিবর্তন হয় কোথায় স্যার? এটা হয়ে যায় MnO2। কারণ এখানে কেএমএন এর পরে কত ছিল স্যার? +7 ছিল। আর এখানে এমএন হয়ে গেল লাস্ট মানে +4। অর্থাৎ পরিবর্তন কত স্যার? এখানে +7 থেকে +4 মানে পরিবর্তন 3 ইউনিট। তার মানে এখানে কত স্যার হবে? 3 দ্বারা ভাগ হবে, অর্থাৎ 158.1/3 সমান কত লিখবো এখানে? 3 5 15, 3 2 6, 3 5 15, 3 2 6, 52 পয়েন্ট সামথিং, 52 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এবার চলে যাবো আমরা কি স্যার? এবার চলে যাবো আমরা K2Cr2O7। এটা একটাই হয় অ্যাসিড মিডিয়ামে। কি হয় স্যার? K2Cr2O7, যেটা পরিবর্তন হয় কি হয় স্যার? Cr+3 তে পরিবর্তন হয়। এখন এই K2Cr2O7 এর Cr এর জারণ সংখ্যা কত? কিভাবে বের করবো স্যার? আমি এটা দেখিয়ে দিই কিভাবে বের করছি। এটা আমি যদি x লিখি তাহলে কি লিখবো? যে পটাশিয়াম তো অলওয়েজ +1, অক্সিজেন অলওয়েজ -2, যেহেতু এটা একটা অক্সাইড তাহলে -2 ধরবো। তাহলে লিখবো স্যার 2 × +1 প্লাস 2x, কারণ দুটো ক্রোমিয়াম আছে, +7 × -2, তাহলে হয়ে গেল স্যার 0। তার মানে এখানে x টা হবে স্যার প্লাস কত হচ্ছে? 7 2 14, হ্যাঁ 6 মানে 6 +6, 12 তে হ্যাঁ +6। তার মানে এখানে স্যার x টা কত স্যার? +6 আর হচ্ছে স্যার +3। তার মানে স্যার পরিবর্তন কত? পরিবর্তন স্যার 3। দেখো আমার এখানে লেখা আছে প্রতি অণু জারক পদার্থের। আর এখানে এক একটা K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এক একটা K2Cr2O7 এর দেখো দুটো করে ক্রোমিয়াম আছে। তার মানে পার ক্রোমিয়াম পরিবর্তন যদি 3 ইউনিট হয়, তা দুটো ক্রোমিয়ামের জন্য পরিবর্তন কত হবে স্যার? এটা হবে স্যার 6 ইউনিট। এই জন্য আমরা কি করবো স্যার? এখানে 294.18/6 করে কত হবে মানটা? 6 4 24, 6 3 18, 6 5 30, তাহলে 5 যাবে 4, তাহলে 4 আর 6 5, হ্যাঁ 6 9 14, 49 পয়েন্ট সামথিং হবে। অর্থাৎ এখানে আমরা 6 দ্বারা কেন ভাগ করলাম স্যার? কারণ প্রত্যেকটা অণুতে দুটো করে ক্রোমিয়াম। তাহলে আমি যদি এখানে 2Cr দিই তাহলে এখানে মোট পরিবর্তন কত হবে স্যার? মোট +6 হয়ে যাবে। তার মানে এখানে আমরা লিখবো কত স্যার? পরিবর্তন এক একটা ক্রোমিয়ামের জন্য হয়ে যাবে স্যার কত হচ্ছে? এক একটা ক্রোমিয়ামের জন্য +3 করলে দুটো ক্রোমিয়ামের জন্য +6, অর্থাৎ মানে 6 পরিবর্তন, অর্থাৎ 6 দ্বারা ভাগ করব। এইভাবে আমরা কোনো জারক পদার্থের তুল্যাঙ্ক ভর বের করব। তাহলে ঠিক একইভাবে স্যার বিজারক পদার্থের কিভাবে বের করব? একইভাবে বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভর, একই প্রসেস, শুধু ওখানে রিঅ্যাকশনটা কি ঘটবে? জারণ ঘটবে এবং তাকে বলবো বিজারক।
আর এখানে বিজারণ ঘটেছে, তাই একে বলছি আমরা জারক। তাহলে আমরা চলে যাবো পরের একটা এক্সাম্পলে, যেখানে কিছু বিজারক পদার্থের তুল্যাঙ্ক আমরা বের করবো। যেমন সিম্পল এক্সাম্পল FeSO4। তাহলে এখন এই যে বিক্রিয়াটা FeSO4 কি পরিবর্তন হয় স্যার? সে হয়ে যায় FeSO4 এ, মানে Fe+2 ছিল এখানে, Fe+2 ছিল, সে হয়ে গেল কি, আমি এটা FeSO4 লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা FeSO4 লিখি তাহলে সুবিধা হবে। তাহলে কি লিখবো স্যার? FeSO4 সে কি হয়ে যাবে স্যার? এ হয়ে যাবে Fe2SO4 হোল 3। তার মানে কি পরিবর্তন স্যার? এটা ছিল স্যার +2, আর এটা তো করে এসেছে স্যার আমরা +3। তার মানে স্যার প্রত্যেকটা মলিকুল দেখো, ডান দিকের মলিকুলে একটা মলিকুলে দুটো করে আয়রন আছে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার বাঁ দিকের রিয়াক্ট্যান্টে একটা অণুতে কটা করে আছে স্যার? বাঁ দিকের রিয়াক্ট্যান্টে দেখো, বাঁ দিকের রিয়াক্ট্যান্টে একটা অণুতে আমার একটা করে আয়রন, তাহলে এখানে মোট পরিবর্তন কত স্যার? এখানে মোট পরিবর্তন স্যার কত? মোট পরিবর্তন স্যার 1, অর্থাৎ এখানে লিখবো স্যার কত? 1 ইউনিট। এখন এইটা যদি 1 ইউনিট পরিবর্তন হয়, তাহলে এখানে স্যার কত হবে? 151.85 বাই 1 সমান 151.85, এটাই হবে উত্তর। অর্থাৎ এখানে যেটাই তার আণবিক ভর সেটাই তার তুল্যাঙ্ক ভর। ঠিক একইভাবে এখানে অক্সালিক অ্যাসিড H2C2O4.2H2O, এই টোটাল মাস কত স্যার? 126। তাহলে এখানে আমরা দেখবো এখানে রিয়াকশনটা কি হয়। H2 H2C2O4, এই জল তো রিয়াক্ট করে না, এই জলটা জল থেকে যায়, এটা পাশে লেগে থাকে, এটা আমরা লিখবো না। এখান থেকে পরিবর্তন হয়ে কত হবে স্যার? CO2। তাহলে দেখতে পাচ্ছি এই রিয়াকশনটাতে অক্সালিক অ্যাসিডের জারণ সংখ্যা C কত? এখানে দেখে নেবো আমরা, 4 দুগুণে -8, এখানে +2 মানে -6, তার মানে এটা হবে স্যার +3। আর ডান দিকে স্যার এই কার্বন ডাই অক্সাইডের কার্বনটা স্যার +4, তার মানে এখানে পরিবর্তন কত স্যার? পরিবর্তন স্যার 1 ইউনিট। তবে হ্যাঁ, কি বলেছি, প্রত্যেকটা অণু বিজারক পদার্থে, তার মানে একটা অণুতে দেখো দুটো করে কার্বন, তার মানে একটা কার্বনের জন্য পরিবর্তন যদি 1 ইউনিট হয়, দুটো করে কার্বনের জন্য পরিবর্তন স্যার কত হবে? 2 ইউনিট। অর্থাৎ এখানে ভাগ দেবে কত স্যার? 126/2 সমান স্যার 63। তার মানে স্যার এখানে কি করলাম আমরা? যেখানে 2 দ্বারা ভাগ করলাম। কেন স্যার? কারণ এখানে প্রত্যেকটা মলিকুলের মধ্যে দুটো করে কার্বন আছে। একটা কার্বনের জন্য +1 পরিবর্তন হলে মোট পরিবর্তন স্যার কত? 2 ইউনিট, তাই 2 দ্বারা ভাগ করব। এইভাবে আমরা জারক পদার্থ এবং বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভর বের করব, অর্থাৎ এটাকে বলা হয় জারণ সংখ্যা পদ্ধতি। এখানে কি দেখলাম? কোনো ইলেকট্রন কি গ্রহণ বর্জন কিছু দেখলাম না। কি দেখলাম? শুধুমাত্র জারণ সংখ্যার পরিবর্তনটা কত সেই সংখ্যা দ্বারা ভাগ করলাম। তবে হ্যাঁ, এইটা কিন্তু খেয়াল রাখবে, সব সময় আমরা বলেছি আণবিক ভর পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবী ধ্বংস অব্দি আণবিক ভর যেটা ফিক্সড, বাট তুল্যাঙ্ক ভরটা ডিপেন্ড করছে সেটা কোন মাধ্যমে বিক্রিয়া করছে। তুল্যাঙ্ক ভর আমরা জানি পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভর, আমরা টপিক পড়েছি। যদি তুল্যাঙ্ক ভর বিষয় নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে ফার্স্ট স্মল কনসেপ্ট চ্যাপ্টারের 1 শর্ট ভিডিও দেখে নাও, তাহলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? তো আজকের আমাদের ক্লাস এই অবধি আপাতত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।